আসসালামু আলাইকুম। আজকে এই কনটেন্টে কয়েকটা বিষয় নিয়ে কথা বলতে চাই। বিষয়গুলো হচ্ছে শাকিব খানের 'দরদ', রায়হান রাফির আরো একটি চমক এবং শাকিব খানের ভবিষ্যৎ ক্যারিয়ারের দিক নির্দেশনা। শুরু করি শাকিব খানের 'দরদ' দিয়ে। একটা জিনিস আপনারা খেয়াল করেছেন, গত কয়েকদিন যাবৎ 'দরদ' নিয়ে কিন্তু অনেক কনটেন্ট হচ্ছে। মাঝখানে একটা কনটেন্ট হইল, আমিও করেছি। 'দরদ' বাংলাদেশ থেকে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে বাংলাদেশের সেন্সর সার্টিফিকেশন বোর্ড থেকে সার্টিফিকেট পেয়ে গেছে। এরকম একটা খবর চাউর হয়েছে এবং সেখানে আমি এটাও বলেছি, কিন্তু এই সম্পর্কিত কোনো তথ্য অনন্য মামুনের ওয়ালে নাই। অনন্য মামুন কিন্তু এগুলো শেয়ার করে নাই। তারপরেও এগুলো কিন্তু ৪ দিক থেকে কনটেন্ট হচ্ছে। তো আমি খুব বিস্ময় প্রকাশ করেছিলাম। যেই অনন্য মামুন দরদের একটা ছোট্ট আওয়াজ পাইলেই সেটাকে হাইপ ক্রিয়েট করার জন্যে রেডি হয়ে থাকে, যে এমন অরণ্য মামুন দরদকে নিয়ে একের পর এক স্ট্যাটাস দিয়ে, ফেসবুক স্ট্যাটাস দিয়ে দরদের হাইপ ক্রিয়েট করার চেষ্টা করেছিল। যে অরণ্য মামুন দুবাই চলে যেয়ে একটা র্যালি করছিল, সেই অরণ্য মামুন কেন বাংলাদেশে এই দরদের সার্টিফিকেশন হয়ে গেছে সেটা নিয়ে তার ওয়ালে কোনো লেখা নাই? তাজ্জব না বিষয়টা? পরে আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম যে বাংলাদেশে একটা নিয়ম আছে। চলচ্চিত্র সার্টিফিকেশন সেন্সর সার্টিফিকেশন বোর্ড থেকে যতক্ষণ না পর্যন্ত আপনি সেন্সর না পাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত সিনেমার কোন প্রকার প্রচারণা আপনি চালাইতে পারবেন না। এটা নিয়মে নাই। সম্ভবত এই কারণে হোক অথবা অন্য যেকোনো কারণে, হিডেন যেকোনো কারণে হোক, অরণ্য মামুন কিন্তু দরদ দিয়ে কোনো কথাই বলছে না। এখন আরো একটি আরো একটি না আরো কয়েকটি বিষয়ে বিভিন্ন কনটেন্ট আজকে সারাদিনে দেখলাম যে দরদের সম্ভবত আগামীকাল সেন্সর সার্টিফিকেশন বোর্ডে বসবে দরদটা দেখবার জন্য এবং দেখলে সেটা সার্টিফিকেট পাবে। এখন যে সিচুয়েশন, সেই সিচুয়েশনে ছবির মুক্তি নিয়ে কোনো সমস্যা নেই, শুধু একটা রেট থাকবে, একটা গ্রেড থাকবে, যে এই গ্রেডের বা এই রেটের ছবিটা। তো কালকে যেহেতু দরদ, যদি আমি জানি না, যদি কালকে এটা ঘটনাটা যদি সত্য হয়, কালকে যদি দরদ দেখতে বসে তাহলে এটা সেন্সর সার্টিফিকেট কালকে পেয়ে যাবে। আর সেন্সর সার্টিফিকেট পাওয়া মানেই হচ্ছে গিয়ে ওরা দরদের গান ছাড়তে পারবে, দরদের পোস্টার ছাড়তে পারবে, মানে প্রচারের স্বার্থে একেবারে পাবলিকলি বাংলাদেশে এটা করতে পারবে। এর আগে ওরা দুবাইতে করছে, সেটা দেশের বাইরে করছে, তো সেইটা বাংলাদেশের প্রচার প্রচারণার আওতায় আসে না। তো দুবাইতে যে প্রচার প্রচারণা চালাইছে, দেশের বাইরে গিয়ে যদি ওই প্রচার প্রচারণা চালাইতে পারে, তাহলে বাংলাদেশে বসে কি ধরনের প্রচার প্রচারণা চালাবে অরণ্য মামুন? আপনারা একটু মানে ভাবতে গেলেই আমার আমার কাছে অবাক লাগছে। কিন্তু আপনারা একটু ভাবার চেষ্টা করে দেখেন। তবে এখনো অরণ্য মামুন চুপ আছে। এখনো অরণ্য মামুনের ওয়াল একটু আগে ঘুরে আসলাম। দরদ নিয়ে তার ওয়ালে কোনো সাড়া শব্দ নাই। শুধু এর আগের কনটেন্ট গুলো যখন মানে আ আ সামনে এসেছিল, প্রকাশ্যে এসেছিল, সেই কনটেন্ট গুলোর এগেইনস্ট এ অরণ্য মামুন বলেছিল যে, "যার বিয়া তার খবর নাই, পাড়া প্রতিবেশীর ঘুম নাই।" অর্থাৎ তার সিনেমা, সেই কোনো খবর দিচ্ছে না আর পাড়া প্রতিবেশীটা নিয়ে নাচতেছে। এ ধরনের একটা স্ট্যাটাস সে দিয়েছে। এক্সাক্টলি এরকম না, এই ধরনের একটা। এবং সে আরো একটা স্ট্যাটাস দিয়ে বলেছে যে, "দরদ সম্পর্কে কোন রকম গুজবে কান দিবেন না।" এখন কোনটা যে গুজব আর কোনটা যে আসল, সেটা বুঝবো কিভাবে? কারণ মেক্সিমাম গুজবই সত্যি হয়ে যায়। তো ধরে নিচ্ছি যে দরদ কালকে সেন্সর সার্টিফিকেশন পেয়ে যাবে এবং স্টেপ বাই স্টেপ পোস্টার, গান আরো অনেক কিছু আসবে এবং এইটার জন্যই কিন্তু দরদ ওয়েট করছিল। সেন্সর সার্টিফিকেশন, বাংলাদেশের সেন্সরটার জন্য। ইন্ডিয়ার সেন্সর তো হয়েই গেছে। এটা মানে দেখা গেছে যে ইন্ডিয়াতে সেন্সর হয়ে গেছে, ইন্ডিয়াতে কিন্তু প্রচার করতে পারত। কিন্তু ইন্ডিয়াতে প্রচার করা মানেই তো সেটা বাংলাদেশেও প্রচার হয়ে যাবে। অনলাইনের যুগ, ইন্টারনেটের যুগ, কনটেন্টের যুগ। সেটা বাংলাদেশে চলে আসবে। সো একই সাথে ২ দেশেই প্রচার প্রচারণাটা চালাবার প্ল্যান। সেই জায়গা থেকে আমার মনে হয় আজকে শনিবার, কালকে রবিবার। সোমবার থেকে
ফুল ফ্লেজেড প্রচারণা শুরু হবে। এবং দরদ নিয়ে কিছু কমিটমেন্ট করেছিল। একবার একটা রেজিস্ট্রেশনও হয়েছিল সাকিবিয়ানদের নিয়ে একটা প্রোগ্রাম করবে। সম্ভবত সেই কমিটমেন্ট গুলো হয়তো ফুলফিল করার চেষ্টা করবে, যদিও হাতে সময় খুব কম। দরদটা ওরা ঈদে চালাবে না, ঈদে না চালাইলে পূজায় চালাবে না, দিওয়ালিতে চালাবে না। যদিও অনেকে বলছিল পূজায় আসবে, তারপরে আবার অনেকে বলছে দিওয়ালিতে আসবে। কিন্তু দেওয়ালি আর পূজা কলকাতা এবং ভারত, এই ওভার পুরো ইন্ডিয়াতে অনেক বড় বড় সিনেমার একটা হিড়িক লেগে আছে। ওই প্রতিযোগিতায় মনে হয় দরদ যাবে, মনে হয় না দরদ যাবে। দরদ যেটা চেষ্টা করবে আমার ধারণা, সামনে ডিসেম্বরে বড়দিন আসতেছে, 25শে ডিসেম্বর। দরদ বোধহয় 25শে ডিসেম্বর একটা মুক্তির প্ল্যান রাখতে পারে, কারণ এটা অক্টোবর মাস অলরেডি শুরু হয়ে গেছে। নভেম্বর মাস, 2টা মাস যদি পাবলিসিটি না করে, 2টা মাস যদি মার্কেটিং না চালায় দরদে, তাহলে দরদের সেই মূল যে লক্ষ্য সবার কাছে পৌঁছে দেয়া, সেই লক্ষ্য থেকে তারা বিচ্যুত হবে। তো তারা এই অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বরের কিছু অংশ, এই সময়টা তারা এই দরদের প্রচারণা সঠিকভাবে কাজে লাগাবে। আরেকটা বিষয় বলছিলাম যে রায়হান রাফির একটা চমক। রায়হান রাফি ব্ল্যাক মানি নামে একটা ওয়েব সিরিজ বঙ্গের করার কথা ছিল, এবং সেটা নিয়ে একটা প্রোগ্রামও করেছে। আজকে কাস্টিংটা অলমোস্ট তারা রিভিল করেছে। তো এই কাস্টিং এ দেখলাম পূজা চেরি এবং আমাদের একসময়কার সুপারস্টার রুবেল আছে। তো ব্ল্যাক মানি দিয়ে রুবেলের এই প্রথম বাংলাদেশের ওটিটিতে যাত্রা শুরু হবে। রুবেল দীর্ঘদিন অভিনয় থেকে দূরে আছেন। মাঝখানে অনন্ত জলিলের একটা সিনেমায় অল্প কিছু অংশ কাজ করেছে। কিন্তু উনি যদি চাইতেন ইলিয়াস কাঞ্চন বা আমিন খানের মতো করে নাটকে আসতে পারতেন। উনি কিন্তু আসেন নাই। উনি ওনার যে সেই স্টারডামটা উনি ধরে রাখার চেষ্টা করেছেন। হ্যাঁ, মাঝে উনি কিছু বেফাস মন্তব্য করেছেন, কিছু কথা বলেছেন যেগুলো তার সঙ্গে যায় না। এই সমস্ত কথা বলে সে নিজেকে কিছুটা হালকা করে ফেলেছে। কিন্তু এইবার রায়হান রাফির ওটিটির মাধ্যমে রুবেলের যে যাত্রা শুরু হবে, এই যাত্রা রুবেলকে একটা অন্য পরিচয়ে বাংলাদেশে পরিচিত করবে। আমার মনে হয় রুবেল সাহেবের এটা সেকেন্ড ইনিংস হবে, তার অভিনয় জীবনের সেকেন্ড ইনিংস হবে। রায়হান রাফি যে চমকটা দিল রুবেল সাহেবকে নিয়ে, এই চমকটার জন্য আমি প্রস্তুত ছিলাম না এই জন্যে যে বাংলাদেশে রুবেল সাহেবের মতো এখনো আরো অনেক লিজেন্ডারি হিরো অ্যালাইভ, এবং তারা অভিনয় করার জন্য মুখিয়ে আছেন, এবং তারা এমন একটা জায়গায় আছেন, এমন ম্যাচিউরড অ্যাক্টিং এর এক জায়গায় আছেন। এটা কিন্তু তাদের ক্যারিয়ারের শেষ পর্যায়ে তারা অ্যাক্টিং নিয়ে এমন একটা ম্যাচিউরড জায়গায় আছে, তাদেরকে যে কোনো ক্যারেক্টার দিলে সেই ক্যারেক্টারকে তারা মানে কি বলবো, পানির মতো সহজ হয়ে যাবে তার কাছে ওই ক্যারেক্টারগুলো প্লে করা, খুব কঠিন হবে না। তো রায়হান রাফি যখন রুবেল সাহেবকে নিয়ে যে ডাইভটা দিল ব্ল্যাক মানিতে, এই ডাইভটা রায়হান রাফি যে শুরুটা দেখাই দিল, এই শুরুটার দরকার ছিল। এই শুরুটার মাধ্যমে রুবেল সাহেবকে যে ব্যবহার করছে ওটিটিতে, সেই সঙ্গে আরো যারা আছেন, আমিন খান, আলমগীর সাহেব, কাঞ্চন সাহেব, আরো যারা সিনিয়র হিরো, যারা দীর্ঘদিন অভিনয় থেকে, এই যে শাকিল, রিয়াজ, মানে অনেক একসময়কার অনেক অনেক জনপ্রিয় হিরো ছিল বাংলাদেশ, ওমর সানি, এদেরকে যদি রায়হান রাফির মতো ডিরেক্টররা প্রপারলি ইউজ করে, তাইলে ওই যে একটা নতুন যে অ্যারেনা তৈরি হবে আমাদের শিল্পীদের, শিল্পী সংকটে ছিলাম আমরা। দেখেন, সিনিয়র শিল্পী একটা দারুণ সংকট ছিল আমাদের ইন্ডাস্ট্রির। অনেক নতুন শিল্পী এসেছে, কিন্তু সেই তুলনায় সিনিয়র শিল্পী ওইভাবে প্রডিউস করা নেই। ইন্ডিয়াতে যেমন একটা অমিতাভ বচ্চন আছে, যেমন একটা রজনীকান্ত আছে, যেমন একটা কমল হাসান আছে, তেমনি বাংলাদেশে এরকম একজন সিনিয়র শিল্পীর নাম বলতে পারবো আমরা, যারা তাদের অভিনয় দিয়ে এখনো সার্ভিস দিয়ে যাচ্ছে? পারবো না। তারা তো চায় অভিনয়টা করতে, কিন্তু তাদেরকে ডাকা হয় না। আর তাদেরও এই বয়সে এসে জুনিয়র একজন ডিরেক্টরকে ফোন করে বলার
সেই প্র্যাকটিস বা ইচ্ছে কোনোটাই নাই যে সে ওই ডিরেক্টরকে ফোন করে বলবে আমাকে কাজে নাও। আমাদেরই দায়বদ্ধতা এটা, আমাদেরই দায়িত্ব তাদেরকে কাজে নেওয়া, তাদেরকে ব্যবহার করা, তাদের অভিজ্ঞতার ঝুলি থেকে রসদটা নিয়ে নেওয়া। তারা যে জিনিসটা দিতে পারবে সেই জিনিসটা যে কি একটা ম্যাজিক, সেই ম্যাজিক থেকে আমাদের দেশের অনেক দর্শক বঞ্চিত। রায়হান রাফি যে শুরুটা করলো রুবেল সাহেবকে নিয়ে ওটিটিতে, এটা খুবই প্রশংসার দাবিদার। আর কোনো ডিরেক্টরের মাথায় কেন এটা আসলো না এখনো পর্যন্ত? আর কোনো পরিচালকরা কেন এখনো এটা নিয়ে ভাবতে পারছে না? তাদের চিন্তা ভাবনার ভিতরে কি কাজ করে? ছিল একটা একটা ব্যারিয়ার ছিল, একটা চিন্তা ভাবনার একটা পর্দা ছিল যে এর বাইরে চিন্তা ভাবনা করতে পারতো না। তো রায়হান রাফি সেই চিন্তার দেয়ালটা ভেঙে দিল। এখন রায়হান রাফির যে প্র্যাকটিসটা স্টার্ট করছে রুবেল সাহেবকে ওটিটিতে নিয়ে, এই প্র্যাকটিসের মাধ্যমে রুবেল সাহেবের পেছনে ফিল্মের অনেক শিল্পী এখন ঢুকবে ওটিটিতে, এবং আমাদের ওটিটি একটা আন্তর্জাতিক মানসম্পন্ন জায়গায় পৌঁছাতে আর খুব বেশি দেরি নেই, বা জনপ্রিয়তার একটা লেভেলে চলে যেতে। তবে নির্মাতা হতে হবে রায়হান রাফির মতো, বা খুব দক্ষতা বা ম্যাজিশিয়ান ডিরেক্টর হতে হবে। এখন যে এমন একজন নির্মাতা আসলো, রুবেল সাহেবের মতো একজন অ্যাক্টরকে কাস্ট করলো, কিন্তু তাকে ব্যবহার করতে পারলো না, তাকে প্রপার স্পেস দিতে পারলো না, তাহলে সেই কাস্টিং এর আবার কোনো মূল্য নেই। রায়হান রাফি যে কাজটা শুরু করেছে সেই কাজটা এরপরে ওটিটিতে যারা লিড দিচ্ছেন তারা যদি এই একই প্র্যাকটিসটা বজায় রাখে, তাহলে আমরা ওটিটিতে খুব ভালো ভালো কিছু কাজ পেতে চলেছি। রায়হান রাফির ব্ল্যাকবেরিতে আরো থাকছে শিবা সানু, সালাউদ্দিন লাবলু সহ আরো অনেকেই। আমাকেও একটা কাস্টিং এর জন্য বলছিল, তারপরে আর আমার সঙ্গে যোগাযোগ করা নেই। সম্ভবত আমি নাই, এই কারণেই বোধহয় আমাকে আর লাগবে না, এই কারণে আর যোগাযোগ করা নেই। আরো একটি যে বিষয় নিয়ে কথা বলতে চাইছিলাম, যে শাকিব খানের ভবিষ্যৎ ক্যারিয়ার। দেখেন, আজকে আমার এক প্রিয় সাংবাদিক ভাই মাহফুজুর রহমান খুব সুন্দর করে তার ফেসবুকে লিখেছে যে অমিতাভ বচ্চন একটা সময় সুপারস্টার ছিল, মাঝখানে তার একটা পিরিয়ড গেছে যখন তার হাতে কাজ ছিল না। ইভেন তাকে 5 বছর ক্যামেরার বাইরে থাকতে হয়েছিল, কারণ অমিতাভ বচ্চন সে যেই ক্যারেক্টারগুলো করছিলেন সেই ক্যারেক্টারের বয়স থেকে বেরিয়ে গেছেন। অর্থাৎ একটা বয়সে গিয়ে কিন্তু ওই নায়ককে কলেজ পড়ুয়া স্টুডেন্ট দেখানো যায় না, বা ওই নায়কের একটা 20-25 বছরের গার্লফ্রেন্ড দেখানো যায় না। তার যখন ওই বয়সটা পার হয়ে যায়, একটা কমন যে গল্প আমরা দেখি সেই গল্প, মানে নর্মালি যে গল্পগুলো পপুলার হয়, এখন রণবীর কাপুর যে ক্যারেক্টারটা করবে সেই ক্যারেক্টারটা তো অমিতাভ বচ্চনকে দেওয়া যাবে না। তার মানে অমিতাভ বচ্চনের বয়স হয়ে গেছে। তো শাকিব খান হয়তো আরো 5-10 বছর, আরো 5 বছর ম্যাক্সিমাম, কারণ তার এখন 42, তার যখন 50 হয়ে যাবে, 50+ হয়ে যাবে, তখন সে কিন্তু আর এই ধরনের ক্যারেক্টার করতে পারবে না। এই কলেজের স্টুডেন্ট, তার একটা নায়িকার সঙ্গে প্রেম হয়, সেই নায়িকাকে বিয়ে করার জন্য স্ট্রাগল করতে হয়, বাপ মাকে ম্যানেজ করতে হয়, এই ধরনের ক্যারেক্টার কিন্তু সে আর ইনভলভ করতে পারবে না নিজেকে। যেমন শাহরুখ খান জওয়ান বা পাঠানে, সে কিন্তু যেই ক্যারেক্টারে গেছে, যে ক্যারেক্টারের যে প্যাটার্নটা তার বয়স অনুযায়ী ক্যারেক্টারকে স্যুট করতে হয়েছে। শাকিব খান কিন্তু এখন লাস্ট যেই কাজটা করলো প্রিয়তমা, ওইটাতে শাকিব খানের 2টা বয়স দিয়ে মোটামুটি হয়েছে, ঠিকঠাক হয়েছে, কিন্তু রাজকুমারে শাকিব খানের বয়স কমানোর পরেও কিন্তু কোনো কিছু কিছু জায়গায় শাকিব খানের চেহারায় সেই বয়সের ছাপটা রয়ে গেছে। তাকে কিন্তু ওই 25 বছরের শাকিব খান বোঝানো কষ্ট হয়ে যাচ্ছে। তো শাকিব খান তুফানে যেই কাজটা করেছে সেটিতেও কিন্তু তাকে ওই 30-35 বছরে আনাটা এখন যতটা সহজ হচ্ছে, আর 5 বছর পরে এতটা সহজ হবে না। যে বিষয়টা আমি বলতে চাচ্ছি যে শাকিব খানের এই মুহূর্তে তার ক্যারেক্টারগুলোর, তার গল্পগুলোর পরিবর্তনের সময় এসেছে। যেমন বেশি দূরে যেতে হবে না, ভারতে প্রসেনজিৎ যেভাবে তার কমার্শিয়াল গল্পগুলো থেকে বেরিয়ে এসে
সৃজিত মুখোপাধ্যায়ের গল্পগুলোর মাধ্যমে সে বিভিন্ন ধরনের ক্যারেক্টার প্লে করা শুরু করেছিল। 22শে শ্রাবণ বা এই ধরনের যে গল্পগুলো, সৃজিতের যে সিনেমাগুলো সে শুরু করেছিল, এই সিনেমাগুলোর মাধ্যমে কিন্তু প্রসেনজিৎ তার অভিনয়ের দ্বিতীয় ইনিংসটা শুরু করলো। ঠিক একইভাবে আমাদের শাকিব খানের জন্য একটা সৃজিত মুখোপাধ্যায় দরকার। সেই সৃজিত মুখোপাধ্যায় কি রায়হান রাফি হতে পারবে? আমার মনে হয় এখনো হতে পারবে না, কারণ রায়হান রাফির সেই ম্যাচুরিটিটা, মানে বয়সের ম্যাচুরিটি এখনো আসে নাই। সৃজিত যে ধরনের চিন্তা ভাবনা করে, যে ধরনের গল্প নিয়ে সে ভাবে, যে ধরনের গল্প নিয়ে তার কাজ করা, যে ধরনের মানসিকতা, ম্যাচুরিটি, মেন্টাল ম্যাচুরিটি, সেই মেন্টাল ম্যাচুরিটির একজন ডিরেক্টর দরকার এখন শাকিব খানের। মানে এখনই দরকার না, এরকম একজন ডিরেক্টর তার খুঁজতে হবে তার পরবর্তী 49-এর আগে পরের যে সময়টা সামনে, আর আগামী যদি 10-15 বছর সে যদি সিনেমায় লিড দিতে চায়, তাহলে সেই সময়টাতে তার এই সৃজিত মুখোপাধ্যায়ের মতো একজন ডিরেক্টরকে সার্চ করতে হবে রায়হান রাফির পাশাপাশি। আগামী 5-10 বছর রায়হান রাফি বা ইয়াং যেসব ডিরেক্টর আছে এদেরকে দিয়ে শাকিব খানের খুব ভালো চলে যাবে, কিন্তু 5-6 বছর পরেই তার সৃজিত মুখোপাধ্যায়ের মতো একজন ডিরেক্টরের প্রয়োজন হবে। কন্টেন্ট বড় হয়ে যাচ্ছে, বোধ করি আমি যে কথাগুলো বলতে চেয়েছি বলতে পেরেছি। দর্শক, আপনারা এই বিষয়টিতে কি ধারণা পোষণ করছেন? অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামতটা কমেন্ট করে জানাবেন।